পহেলা বৈশাখ দেশ জুড়ে আনন্দ উৎসবে মেতে উঠে বাঙালি। মজার বিষয় হলো আমরা ওই একদিনই বাঙালি, পরদিন থেকে যাপন করতে শুরু করি মিশেল সংস্কৃতির জীবন। যে লোক ভালো বাংলা বলেন তার চেয়ে শতগুণ সমীহ পান যিনি ভালো ইংরেজি বলতে পারেন। একসময় পাশ্চাত্যের ইংরেজি ভাষার চাপে চিরেচ্যাপ্টা হয়ে যাচ্ছিল বাংলা, এখন আবার আমদানি হয়েছে আরবি সংস্কৃতি। বাঙালিরা নিজেদের পোশাক ছুঁড়ে ফেলে আরবদের পোশাকে দিন যাপনে আনন্দ পাচ্ছে। রাস্তায় বের হলে কে যে বাঙালি আর কে যে আরবি বোঝা বড় দায়। তার উপর হিন্দি সংস্কৃতির আগ্রাসন তো আছেই। অনেকে বলেন বাঙালিরা শুদ্ধ বাংলা যতটা না জানে তার চেয়ে ঢের বেশি জানে মধ্যপ্রাচ্য বা হিন্দি সংস্কৃতি অথবা চস্তি ইংরেজি। বাঙালি সংস্কৃতির উপর বহুমুখী চাপ, আধুনিকতার নামে ইংরেজি আর ধর্মের নামে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, আর স্যাটেলাইটের সুবাদে হিন্দি সংস্কৃতি। এই বহুমুখী চাপে দ্বিধাগ্রস্ত বাঙালি না হচ্ছে বাঙালি, না হচ্ছে আরবি, না হচ্ছে হিন্দি সংস্কৃতির ধারক। ধর্ম বিশ্বাস বা অতি আধুনিকতার গোলমালে আমরা হয়ে যাচ্ছি চরমপন্থী। বাঙালিয়ানা বাঙালিত্ব বাংলা ভাষা কি পহেলা বৈশাখে একসময় শুধু প্রতীক হিসেবেই থেকে যাবে? দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। শুভ নববর্ষ সবাইকে, এবং আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। এবং আমার সাথে আজকে অনেক অতিথিরা আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন খায়রুল আনাম শাকিল, সঙ্গীত শিল্পী এবং সহ সভাপতি ছায়ানট। আছেন কানিজ আলমাস খান, পরিচালক পার্সোনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু এদিক থেকে পরিচয় করাই। আমার সাথে আছেন কাজী মাহমুদুর রহমান, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক, লেখক এবং নাট্যকার। আমার সাথে আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক এবং কথা সাহিত্যিক। আমার সাথে আছেন অধ্যাপক ডক্টর শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক বাংলা একাডেমি। আছেন রথীন্দ্রনাথ রায়, সঙ্গীত শিল্পী, এবং আছেন অধ্যাপক নিসার হোসেন, ডিন চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। এবং যেটি বলছিলাম আপনারা বুঝতেই পারছেন, এবং আমি জানি না আপনারা এটা কতটা স্বীকার করবেন বা অস্বীকার করবেন, কিন্তু আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা আসলে এখন না বাঙালি, না আরবি, না হিন্দি সংস্কৃতির কেউ, না আমরা আসলে ইংরেজি সংস্কৃতির কেউ। আমরা শুধুমাত্র পহেলা বৈশাখে পোশাক আশাকে বাঙালি হচ্ছে, কিন্তু বাকিটা সময় আমরা একটা মিশেল সংস্কৃতির দিন যাপনে আছি। আমি জানি না এটাই আসলে সংস্কৃতির মধ্যে তো অনেক সংস্কৃতির মিশেল হয়, এটি স্বাভাবিক, এটি আসলে মেনে নেওয়া, নাকি আমরা আমাদের শিকড়টাকে ভুলে যাব? আমি যদি অধ্যাপক ডক্টর শামসুজ্জামান খান আপনাকে দিয়ে শুরু করিয়ে, তারপরে ফ্লোর কিন্তু সবার জন্য ওপেন। আজকের দিনে আসলে এইভাবে উলট পালট বাঙালি ইংরেজি শব্দ মিশ্রণ ঘটাতে চাই না, তারপরে চলেই আসে। বললাম না যে একটা বাক্য আমরা শুদ্ধ করে বাংলা বলতে পারি না, সেই অবস্থা হয়েছে আমাদের। আমি আপনাকে দিয়ে শুরু করি। বাংলা যে মানে শুদ্ধ করে বলতে পারি না, এটা জাতিগতভাবে আমাদের জন্য খুবই একটি ত্রুটিপূর্ণ বিষয়। এবং বিদেশে যারা এখন বাংলা শিখছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বলছেন, তোমাদের দেখে আমাদের দুঃখ হয়, কেন তোমাদের নিজেদের ভাষাটাও সুন্দর করে বলতে পারো না। একটা বাক্য বলতে যেয়ে তোমরা সেখানে ইংরেজি শব্দ বলো বা অন্যরকম একটা কিছু করে ফেলো, যেটা কোনো মতেই উচিত হয় না। এবং কয়েকজন বিদেশি এবার যে কথাটি বলেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি কিন্তু বিশ্বে একটি বিশেষ মর্যাদার আসনে এখন স্থিত হচ্ছে। এবং আমরা যে বাংলা শিখতে এসেছি সেটি এ কারণে নয় যে আমরা বাংলা ভালোবাসি, শুধু এজন্য না, বরং বাংলাদেশ এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। এখানকার সংস্কৃতি, এখানকার জীবনধারা, এখানকার মুক্তিযুদ্ধ, এখানকার স্বাধীনতার সংগ্রাম, সবটা মিলেই বিশ্বকে বাংলাদেশ কিন্তু এখন অনেক কিছু দিচ্ছে। সেই কারণে বাংলা ভাষাটা আমাদের সমস্যাটা কোথায়? আমাদের মানসিক দৈন্যতা, নাকি এটি আসলে আমাদের? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর মধ্যেই আমাদের বাঙালিত্ব বজায় রেখে বৈশ্বিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বকেও আমরা বলতে পারবো না, বাঙালিত্বও বলতে পারবো না, কিন্তু আমরা বাংলা ভাষাটাও ভালো করে বলতে পারি না, বাংলা ভাষাটা লিখতে পারি না। ফেসবুকে যে বাংলা লেখা হয়েছে তার দিকে তাকানো যায় না, এরকম একটি অবস্থা রয়েছে। আপনারা যেভাবে বাংলা বানানোর শব্দ সব চেঞ্জ বদলে দিচ্ছেন, মানে আমরা যে এত সহজ করা হয়েছে। আমি এই কথাটা এইভাবে বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর 113 বছর আগে এই বাংলা
একটি বাংলা ভাষার ব্যাকরণ করতে চেয়েছিলেন। আমরা যে ব্যাকরণ অনুসরণ করি সেটি হলো সংস্কৃত ব্যাকরণ। আমরা একটি বাংলা ভাষার ব্যাকরণ করব এই প্রত্যয় নিয়ে রবীন্দ্রনাথ, হরপ্রসাদ শাস্ত্রী এবং অতি বিখ্যাত কয়েকজন পণ্ডিত, জ্ঞানী, গুণী শুরুটা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণরা সেটি করতে দেয়নি। 113 বছর পরে বাংলা একাডেমি থেকে আমরা এই কাজটি করতে পেরেছি। বাংলা বানানকে সহজ করার জন্য করা হয়েছে, কিন্তু এ যাবত কাজ যে আমরা শিখে এলাম তাহলে সেটা কি হবে? চলিত বাংলার কোনো ব্যাকরণ ছিল না। যে ব্যাকরণটা ছিল সেটি সাধু বাংলা। সাধু বাংলায় সংস্কৃত শব্দ অনেক বেশি, সেই কারণে ওই ব্যাকরণটা সাধু ভাষার জন্য চলে যায়, চলতি ভাষার জন্য চলে না। বাংলা একাডেমি কিন্তু 113 বছর পরে রবীন্দ্রনাথ যে প্রয়াসটা চালিয়েছেন সেটি করেছেন, যার ফলে টাইমস অফ ইন্ডিয়া একটি চমৎকার হেডিং দিয়েছে, মেইন হেডিং, চলতি বাংলা ফাইনালি গেছে গ্রামার অফ ইটস ওন। এটি নিয়ে হয়তো অনেক মত বিমত আছে, আমি বাকি অতিথিদের কাছে শুনবো, কিন্তু অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমরা একদিনের বাঙালিয়ানা বা বাঙালিত্ব, আমি জানি না কোন শব্দটি সঠিক, সেটি পালন করছি বলে কি আসলে মুমূর্ষু অবস্থায় আছে বলে কি একদিনে আমরা ওই জন্মদিন পালনের মতো করে সেটি পালন করছি? এটি করে কি আসলে বাংলাকে টিকিয়ে রাখা সম্ভব? না, বাংলা টিকিয়ে রাখা তো এই আচার আচরণের ভিতর, এই পালা পার্বণে বাংলাকে সংক্ষিপ্ত করে রাখলে তো চলবে না। বাংলা অনেক বিস্তৃত ব্যাপার, সংস্কৃতি এত বিশাল একটা ব্যাপার যেটি আমাদের জীবনের সকল ক্ষেত্রকে স্পর্শ করে। সমস্যা হচ্ছে আমাদের সংস্কৃতি যেন একটা শিখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ সংস্কৃতি তো পরিবার থেকে আসবে, যে চর্চার বিষয়। একটা পরিবারের শিক্ষা আছে, কিন্তু শিক্ষার সংস্কৃতিটা নেই। শিক্ষার সংস্কৃতি কোন জিনিস? শিক্ষার সংস্কৃতি মানুষকে উদার করে, মানুষকে সহনশীল করে, মানুষকে নিজের সম্পর্কে ভাবতে শেখায় এবং আত্মবিশ্বাস জাগায়। যারা রবীন্দ্রনাথ বলতেন আত্মশক্তি, এটি হচ্ছে শিক্ষার একটা বড় উদ্দেশ্য। সেটাকে আমাদের শেখানো হচ্ছে না। আমরা তোতা পাখি বাহিনী তৈরি করছি, মুখস্থ করছি, তারা জানেই না সন্তানরা আসলে শিক্ষার মর্যাদা আসলে কি। ওই যে রবীন্দ্রনাথ বলছে না, শিক্ষার হেরফের, যে আমাদের উদ্দেশ্য আছে। কিন্তু তোতা পাখির বাহিনী তৈরি করছে এটা তো অনেক দিন ধরেই ছিল, বরং মুখস্থবিদ্যা আগে ছিল, এখন তো সৃজনশীল পদ্ধতিতে এসেছে। আগে মুখস্থবিদ্যা, আমাদের ছোটবেলা আমরা স্কুলে পড়তাম, আমাদের বলা হতো যে লেখাটা রচনা। স্যার, আপনার কি মনে হয় না 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের শিক্ষাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে? বাংলা মাধ্যমটা ছিল সবচেয়ে বেশি, 90% ছিল বাংলা মাধ্যম। মাদ্রাসার সংখ্যা খুব কম ছিল, ইংরেজি মাধ্যমটা আরও কম ছিল। আমি সিলেট শহরে বড় হয়েছি, মাত্র একটা ইংরেজি মাধ্যম স্কুল ছিল। তো বড় জিনিস সেটি নয়, সেটি হচ্ছে যে পরিবারগুলির ভিতরে একটা সচেতনতা ছিল। প্রত্যেক পরিবারে বই ছিল, গল্পের বই পড়তাম আমরা সবাই। বই শুধু কেন, অনেক ধরনের বই, বিজ্ঞানের বই প্রত্যেক পরিবারে ছিল। এখন বই পড়লে মানুষের মনটা উদার হয় এবং মনের জানলাগুলি খুলে যায়। কিন্তু আমরা এখনকার তরুণ প্রজন্মের কাছে গুগল আছে, গুগলটা একটা খুব সীমিত বিশ্বকে আমাদের সামনে তুলে ধরে। অবশ্যই গুগলের ওখানে তো তারা বই পড়তে পারছে, আমরা তো এখন ইন্টারনেটে বই পড়া সম্ভব হয়। আমি বলছি যে গুগলের বইটা আমরা পড়বো, তার আগে যে ছাপার অক্ষরে যে বইটি সেটি পড়বো না কেন? আমি আপনার কাছে গন্ধই তো আলাদা ছিল। আমি আপনার কাছে আসছি, আমি যদি একটু এদিক থেকে আসি, খায়রুল আনাম শাকিল, কি মনে হয়? স্যার বললেন পরিবারের কথা, উনি বললেন যে আমাদের আসলে সেই সচেতনতা, সেই তাগিদটা নিয়ে আমরা শুদ্ধ করে বাংলা আসলে আমাদের সেই শেখার চেষ্টাটাই নেই। বাংলা গানের মধ্যে বা রবীন্দ্রসঙ্গীত বলি বা নজরুল বলি বা আমাদের শেখরের যে গানগুলো রয়েছে, ভাটিয়ালি, ভাওয়াইয়া, সেগুলোর মধ্যে কিন্তু আমরা এখনো বাংলাটাকে ধরে রাখতে পারি, কিন্তু বাকি আর সব জায়গায় না বাংলাটা বোধহয় নাই হয়ে গেছে। কি বলবেন? হ্যাঁ, সে তো বটে। ওই যে গ্লোবালাইজেশন যেটা বলে, বিশ্বায়নের কারণে নাকি এখন এই যে ফিউশন বলে যে ওরা, যে গানের মধ্যে একটা নতুনত্ব আনার যে চেষ্টা, কিন্তু আমি বলি যে ওটা কোনো রকমই ফিউশন হিসেবে বলা যায় না। কারণ বাংলা শুধু কিছু শব্দ ব্যবহার করছে এবং পুরো গানটাই একটা ইংরেজি টিউন, মানে ওটা। কিন্তু তরুণ প্রজন্মের একটা কথা আছে ক্ষেত্রে, তারা বলছে যে তাদের মতো করে বাদ্যযন্ত্র ব্যবহার না করলে তারা হয়তো সেই বিষয়টাতে আগ্রহ বোধ করবে না। বাদ্যযন্ত্র যদি পরিবর্তন হয়, রবীন্দ্রনাথ তো বাদ্যযন্ত্র নিয়ে মানে না, এটা আমি একেবারেই এটার সঙ্গে আমি একমত না। তার কারণ হলো প্রতিটি জিনিসের তার নিজস্ব একটা বিষয় রয়েছে। যেমন আমি যদি আজকে ভাওয়াইয়া শিল্পী আছেন আমাদের সামনে, রথিনদা, উনি আমার সাথে ভালো বলতে পারবেন। আমার যদি ওই যে গলা ভাঙাটা আমি বাদ দিয়ে ভাওয়াইয়া করি, সেটা কিন্তু ভাওয়াইয়া গান হবে না। ভাটিয়ালির সুরের একটা অন্যরকম টান রয়েছে, নজরুলের নিজস্বতা আছে, রবীন্দ্রনাথের গানেও তাই। কিন্তু আমি যদি এখন বলি যে আমি এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এটি গ্রহণযোগ্য করার জন্য আমি এইগুলো বদলে দেব,
আমরা কি কখনো পাশ্চাত্যের সঙ্গীতে এই বিষয়টি দেখি? আমরা কি কখনো বলি যে বেথোভেন সঙ্গীত অনেক শক্ত, সেজন্য এটা বদলে দিয়ে এটা আমি অন্য কিছু করেই যাতে এই প্রজন্ম গ্রহণ করতে পারে? এটা কোনো পথ না। এই প্রজন্মের ছেলেমেয়েদের নিজেদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেটা বাড়ি থেকেও হতে পারে, সেটা স্কুল লেভেলে মানে হতে এখন পারে। যেটা ফিউশনের নামে যেটা হচ্ছে, আপনি বলছেন এটা ভুল পথে যাচ্ছি আসলে। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত। হ্যাঁ, তাহলে আমি একটু রতিনদার কাছেও যেতে চাই, আপনিও কি মনে করেন যে ভুল পথ, নাকি তরুণ প্রজন্মের কাছে যেতে গেলে, যেমন এখন আমরা নানা রকম গেজেট নিয়ে ওদের কাছে যাচ্ছি, মানে ট্যাব নিয়ে ইন্টারনেটের মাধ্যমে ওদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি, তেমনি গানের মধ্য দিয়ে বা আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে আসলে এইভাবে ওদেরকে টানার চেষ্টা করা যায় কিনা? ঠিক, বৈজ্ঞানিক সভ্যতাকে তো আমি অস্বীকার করতে পারবো না, এটা আসবেই, কিন্তু সেইখানে আমি যেন হারিয়ে না যাই, আমার যে ফোক সঙ্গের যে ক্যারেক্টার, সেইটা যেন, চরিত্রটা যেন ঠিক থাকে। কিন্তু ওইটা করছেও তাহলে ওইটা বলে দাও যে ওটা কনফিউশন, কনফিউশন। কিন্তু আমার এটাকে ডিস্টার্ব করা যাবে না, এটাকে আমি কোনো ক্রমে এটাকে আমি হারাতে চাই না, নাহলে তো এটা আমার নিজের আইডেন্টিফিকেশনই চলে গেল। আজকে আমাদের ছায়ানটের যে কার্যক্রম, যে বিশাল কার্যক্রম আমরা হাতে নিয়েছি, শুধু গান শেখানো না, সেখানে ভাষার আলাপ রয়েছে, সেখানে শিকড় রয়েছে। কেন এই ভাবনাগুলো এসছে? এই জন্য যে আমরা দেখছি যে ছেলেমেয়েরা ঠিকমতো ভাষা ব্যবহার করতে পারছে না, উচ্চারণ ঠিকমতো করতে পারছে না, পাশাপাশি বাংলাদেশ সম্বন্ধে তাদের জ্ঞান একেবারেই কম। সারা বিশ্ব সম্বন্ধে তারা জানতে পারছে গুগলে যে, কিন্তু বাংলাদেশ, এই দোষটা যেমন আমরা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদেরকে দিচ্ছি, কিন্তু আমেরিকার একটা ছেলেমেয়েকেও যদি জিজ্ঞেস করেন, তাদেরও আসলে ভৌগোলিক জ্ঞান খুবই কম, নিজের দেশ ছাড়া সেটা শুধু ভৌগোলিক না, ওরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বলে আমরা ওদেরকে কিছু বলছি না, আমরা আসলে অর্থনৈতিকভাবে দুর্বল বলে আমরা সমালোচনা আমি করছি। ভৌগোলিক ব্যাপার বলছি না, যে ভূগোল জানে না সেটা না, আমি নিজ সংস্কৃতিটা কি সেটাই তো আমি জানি না। তাই আমরা শিকড় যে একটা কার্যক্রম চালাচ্ছি ছায়ানটে, ছেলেমেয়েদেরকে গ্রাম বাংলায় নিয়ে যাচ্ছি, তাকে পাখি দেখিয়ে বলছি এটা কাক, এটা দোয়েল, এটা অমুক, তারপরে ফুল দেখাচ্ছি, কিভাবে মুড়ি বানায়, কিভাবে গুড় বানায়, আমাদের যে এই যে ঐতিহ্য, আমাদের যে জিনিসগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ছেলেমেয়েরা একেবারেই, শহরের ছেলেমেয়েরা বিশেষ করে, একেবারেই সচেতন না। অধ্যাপক নিসার হোসেন, আমি আপনার কাছে জানতে চাই, চারুকলা মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে মানে পয়লা বৈশাখে একটা আড়ম্বরে একটা আয়োজনে নিয়ে যাওয়া, আনন্দ যাত্রার মতো করে সেটি শুরু করেছিলেন, কিন্তু পয়লা বৈশাখের এই আড়ম্বর পালনেও আমরা দেখেছি বারবার বাধা এসছে। রমনা বটমূলে আমরা হামলা দেখেছি, আমরা দেখেছি যে পয়লা বৈশাখের অনুষ্ঠানেই নারীদেরকে হেনস্থা করা হয়েছে। এবারও বোধহয় মুখোশের উপর বোধহয় একটা নিষেধাজ্ঞা আছে, এমনও নিষেধাজ্ঞা ছিল যে বিকেলের পর আর কোনো অনুষ্ঠান করা যাবে না। কি বলবেন? নিষেধাজ্ঞা কিছু রয়েছে, নিষেধাজ্ঞাগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেই আসে আসলে প্রধানত। যেমন 5টার পর আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ থাকবে না, এটার কারণও আছে। এটা যে কারণে হয়েছিল যে ওখানে সোহরাওয়ার্দী উদ্যানে কিছু ঘটলেও তার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিতে হয়। তো এইগুলো কিছু আছে, আর নিয়ন্ত্রণ করা খুব মুশকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকবল কম। কিন্তু আপনার কি মনে হয় না যে মানে কোথাও কোনো হামলা হবে বা জঙ্গি হামলা হবে বা খারাপ কিছু ঘটবে, সেই ভয়ে আমি নিজেকে ঘরে বন্দি করে রাখবো না, সেটাকে আসলে প্রতিহত করব? আমরা তো চাই যে কোনো ধরনেরই বিধিনিষেধ না থাকুক, আমরা যতটুকু সম্ভব উৎসব উদযাপন করব, প্রয়োজনে সারা রাত ধরে উৎসব উদযাপন করবো, তো আমরা চাই। কিন্তু আসলে যখন এগুলো শুরু হয়েছিল, বাস্তবতা আপনি দেখুন না কি অবস্থা ছিল। আমাদেরকে তো চারুকলার ভেতরে যে আমরা কাজ করি 1 মাস ধরে, সেইখানে সিসিটিভি বসাতে হয়েছিল, ক্যামেরা বসাতে হয়েছিল, এবং আর্চওয়ে দিয়ে সেখান দিয়ে লোকজন আনতে হয়েছিল, কারণ ক্রমাগত হুমকি, ইউটিউবগুলোতে উস্কানিমূলক কথা, এবং আমাদের ব্লগারদেরকে এবং এই ধরনের মানুষদেরকে উপরে হামলা করছে, খুন করছে। এই ক্ষেত্রে আসলে আর কোনো বিকল্প ছিল না তখন। আমাদের তো এই উৎসব উদযাপন করতে গিয়ে যদি আগে থেকে একটু সতর্ক হবার সুযোগ থাকে, এই ধরনের হুমকিগুলোকে মনে হয় যে আমাদের আসলে বাঙালি সংস্কৃতির উপরই আদৌ হুমকি আসলে না, আসলে তো তাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এটাও বলে রাখি যে যখন কোনো একটা বিধিনিষেধ বা আইন কানুন করা হয়, তখন সেগুলোকে একটু বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় যারা, তারা তো এরকম লোক তো সব জায়গায় আছে। আমরা যদি মনে করি যে মৌলবাদীরা শুধু বাইরে আছে, দূরে বসে আছে, তা তো না, প্রশাসনের মধ্যেও আছে। তাদের মধ্যে অনেকেই অনেক বাড়াবাড়ি করে। যেমন আমরা মনে করি যে এই বছর অন্তত এটাকে একটু বাড়িয়ে নেওয়া যেত সময়টা, কারণ হচ্ছে আমরা তো সেই জঙ্গি হামলার জায়গাটা অনেক কমে গেছে, মৌলবাদীদেরও তৎপরতা কিন্তু অনেক কমে গেছে। সেই জন্য একটু অন্তত এটা যে কমে গেছে, পরিস্থিতি ভালো, সেটা বোঝাবার জন্য হলেও আরও খানিকটা সময়টা বাড়িয়ে দেওয়া যেত। আর মুখোশের বিষয়টা অ্যাকচুয়ালি একটু সমস্যা আছে এখানে। সমস্যাটা হচ্ছে
আমরা কিন্তু পয়লা বৈশাখে যে মুখোশগুলো ব্যবহার করি কোনোটাই মুখে পড়বার নয়, সেগুলো অনেক বড় আকারে হাতে ধরি। কিছু ঘটনা ঘটেছিল যে কিছু ছেলে পেলে এই সুযোগটা নিয়ে তারা কিছু অঘটন ঘটাতো, যেটা ওই রাস্তায় যে ক্যামেরাগুলো লাগানো থাকে সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, কিছু ছেলে পেলে করে। তো তখন ওই জন্য বলা হলো যে ওই জায়গাটাতে আনা হবে না। এখন সেটাকে তারা গোটা দেশে মুখোশ পরা যাবে না এরকম করে দিয়েছে, যে যেটা বললাম যে একটু অতি উৎসাহী কিছু লোকজন থাকে যারা প্রকারান্তরে আসলে বিপক্ষেই ভূমিকা। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমণটারে রুখি, কিন্তু দ্বার বন্ধ করে দিয়ে আসলে কি মানে সবকিছুকে রোখা যাবে আমি জানি না। একটা কথা বলি যে পয়লা বৈশাখটা মঙ্গল শোভাযাত্রা আমরা যেটা করেছিলাম, এটা কিন্তু প্রথমবার যে আমাদের ছাত্ররা করে, তাদের সঙ্গে কিন্তু সেই সময়ে ছায়ানটের বা অন্যান্য যারা আমাদের দেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির যারা চর্চা করেন তাদের সাথে প্রথমবার যোগাযোগটা ছিল না, কিন্তু দ্বিতীয়বারই সবার সহযোগিতায় এটাকে একটা পরিকল্পিতভাবে করা শুরু হলো। এবং আমরা ওই ছায়ানটের সঙ্গে মিলিয়ে যে এটা যেন ছায়ানটের অনুষ্ঠান যখন চলে তখন ওই জায়গাটায় যেন অনুষ্ঠানটা আমাদের শোভাযাত্রাটা না যায়, এইভাবে আমরা করেছিলাম যে একটা আরেকটার পরিপূরক বা একটু আরও এর পরিধিটা বৃদ্ধি করলো। এবং সেইখানে এটাও ছিল শুরু থেকে আলোচনা যে ছায়ানটের অনুষ্ঠানে সবাই শুনতে যায় এবং রবীন্দ্রসঙ্গীত সহ যা গান বাজনাগুলো হয় সেগুলো কিন্তু সব মানুষের পার্টিসিপেট করবার সুযোগ নেই। সুতরাং আমরা এটা যেন মুক্ত রাখি যে যে কেউ আসবে তারা এর মধ্যে ঢুকে যাবে, এই জিনিসটা কিন্তু ছিল হ্যাঁ একটা মুক্ত জায়গা যেখানে সবাই এসে ঢুকবে। সেটাকে যখন আপনি ঘেরা দিয়ে 3 স্তর 4 স্তর বিশিষ্ট সিকিউরিটি দিয়ে করে দিচ্ছেন এবং তার বাইরের লোক আসতে পারবে না, মূল যে চেতনাটা সেটা কিন্তু অনেকটাই সরে গেছি আমরা। এটা কিছু করবার নেই, আমাদের আহ্বান থাকবে যেটা প্রতিনিয়ত একটু একটু করে যদি একটু রিল্যাক্স করে এটাকে আরেকটু ছাড় দিয়ে। শুধু আসলে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে প্রযোজ্য না, ছায়ানটের অনুষ্ঠানের ব্যাপারেও তো প্রযোজ্য। সেই কোথা থেকে আশা বন্ধ হয়ে যায়, মানে সে নিয়ন্ত্রণ হতে হতে এখন আমরা কোথায় আছি। আমি একটু কাজী মাহমুদুর রহমান আপনার কাছে আসতে চাই, যেটি স্যার বলছিলেন, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলছিলেন যে পরিবার থেকে শেখাতে হবে। একসময় আমরা নাটকে দেখতাম, আপনি বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন, বাংলা নিয়ে অনেক রকম অনুষ্ঠান হতো, অনেক রকম মানে মজারও অনুষ্ঠান হতো, তথ্যবহুল অনুষ্ঠান হতো। সেই যুগটা কিন্তু এখন পাল্টে গেছে। এখন আমরা FM রেডিওতে এমন সব বাংলিশ ভাষা দেখছি সেটা আসলে না বাংলা না ইংরেজি জানি না। তারপরে আমাদের যে একটা সংস্কৃতি চলে এসে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, সেই সংস্কৃতির চাপে আমরা আছি। হিন্দি সংস্কৃতি তো এমনি ঘাড়ের মধ্যে বসে আছে। বাংলা নাটক, বাংলা সাহিত্য আসলে কোথায় চিড়ে চ্যাপ্টা হয়ে কোথায় অবস্থান নিয়েছে আপনি বলতে পারবেন ভালো। আমার দীর্ঘকালের যে বেতারে আমি একজন অনুষ্ঠান নির্মাতা ছিলাম, অনুষ্ঠান কর্মী ছিলাম, আমরা কিন্তু বেতারে অত্যন্ত সচেতন ছিলাম। আমরা বাংলা ভাষার মধ্যে ইংরেজি বা অন্য ভাষা কখনো ব্যবহার করিনি, কিন্তু যখন FM রেডিও আসলো তখন এরা একটা অদ্ভুত ভাষা তৈরি করলো যেটাকে বাংলিশ বলা হয়। কিছু হিন্দি কিছু বাংলা সব কিছু মিলিয়ে আধুনিকতার নামে আর কি। না, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তা বলে যে না, আমাদের নিউ জেনারেশন যারা পছন্দ করে, কিন্তু তাদেরকে অনেকবার অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা তাদের পথ থেকে সরে আসেনি, তারা এইভাবেই চালিয়ে যাচ্ছে। তো বেতারে আমরা চেষ্টা করেছি, এখন একটা আমাদের একটু যদি পিছনে যায়, যে আমাদের বাঙালিদের স্বাধীন সত্তা বা আমাদের যে আমরা তো 52 সালে ভাষার জন্য, বাংলা ভাষার জন্যই তো আন্দোলন করেছি। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম বাঙালি হিসেবে। জয় বাংলা ছিল তখন আমাদের স্লোগান ছিল। আমরা আমাদের সেই অস্তিত্ব রক্ষার জন্যে আমরা যুদ্ধ করেছিলাম, আমরা প্রাণ দিয়েছিলাম, আমরা শেষে বিজয়ী হয়েছিলাম। আপনার কি মনে হয় যে নাটকের কথা বলছি বা সাহিত্য এখনো প্রচুর খুব ভালো ভালো লেখা হচ্ছে, কিন্তু নাটকের কথা যদি বলি, নাটকও আমাদের প্রচুর ভালো নাটক হচ্ছে, কিন্তু এই যে ফিউশনের মতো গানের মধ্যে যেমন ফিউশন ঢুকে গেছে, নাটকের মধ্যেও তেমন ঢুকে গেছে, বা আমাদের আচরণ পোশাকে সবকিছুর মধ্যে একটা অন্য সংস্কৃতি চলে আসছে না? হ্যাঁ, নাটকের মধ্যেও ঢুকে গেছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু সেটা ঢুকেছে চ্যানেলগুলি থেকে যে সমস্ত নাটক হয়, এই সমস্ত নাটকে ঢুকে গেছে। তার কারণ হচ্ছে যে এরা কিছু কিছু চরিত্র দিয়ে বা কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করে ভাষাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা
বিকৃত মনে হয়। যেমন যেমন প্যারা, জোস, অনেক রকম শব্দ এসছে তরুণ প্রজন্মের মধ্যে। হ্যাঁ, এই ধরনের। আমি তো শুনি যে আজকাল নাকি নাটকের স্ক্রিপ্টও লেখা লাগে না, মানে এই যে বসে কথা বলছি এগুলোই সব ডায়লগ, ক্ষেত্রেই লাগে না এরকম। হ্যাঁ, আমিও শুনেছি এবং দেখেওছি যে আপনি অমুক দিন চলে আসবেন, বলে আমার চরিত্র কি, আপনার চরিত্র এই, তবে স্ক্রিপ্ট কোথায়? না, স্ক্রিপ্ট লাগবে না, এখানে আসেন, আমি আপনাকে বলে দেবো যে হাজব্যান্ড ওয়াইফ বা একটা ঝগড়া দৃশ্য করছে বা কোনো কিছু করছে বা প্রেমিক প্রেমিকা একটা ইয়ে করছে, সিচুয়েশনটা বলে দেওয়া হলো, তারা তাদের মতো সংলাপ বলে যাচ্ছে। নাটক তৈরি করে না, নাটক নামায়। নাটক নামানো হয়। এটা শুধু নাটকের ক্ষেত্রে না, আমি গানের ক্ষেত্রে বলি। এক ভদ্রলোক আমাকে বললেন যে দেশের গান করতে হবে, তাই আমি গানটা পাঠান, গানটা শিখে নিয়ে তারপর বললেন আপনি শেখা লাগবে না, আপনি স্টুডিওতে চলে আসেন, এক লাইন করে শেখাবো, আপনি গিয়ে দেবেন। এখন তো ট্র্যাক রেকর্ডিং, হ্যাঁ, আপনি সারাদিন ধরে ওটাকে রিপেয়ার করতে পারছেন। আপনি বোধহয় একটা ছড়া দিয়ে লিখে এসেছেন। আমি হ্যাঁ, একটা ছোট্ট ছড়া। এটা হচ্ছে কি যে আমরা এখন যেভাবে বৈশাখটাকে উদযাপন করছি, মানে বেশ বেশ কিছুকাল আগে আর কি, অন্য এক বৈশাখে যে একটা 5 স্টার হোটেলে গিয়েছিলাম আমন্ত্রণে বাধ্য হয়ে। তো সেখানে দেখলাম যে অন্তত 100-150 রকমের পদ। কোনটা খাবে? বাঙালি কি 100-150 পদ দিয়ে খায়? বাঙালির খাবার তো হলো ডাল, ভাত, শাকসবজি, মাছ। ইলিশ কজন খায়? তো এখন থেকে মাটির শানকিতে এক পিস ইলিশ, একটু শুটকি ভর্তা, একটা ইয়ে। তো এইটা আমার কাছে খুব মজা লেগেছে। আমি এটা বলছি, খারে খাবি যদি খা, মাটির শানকি পেতে দিয়েছি, বৈশাখের পান্তা ইলিশ সাজিয়ে রেখেছি, কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ গুজে দিয়েছি, শুটকি ভর্তা বেগুন ভাজা তাও দিয়েছি, আয়রে সব শখের পেটুক, খাদ্য খাতক, খারে খাবি যদি খা, ভোজন শেষে 1000 নোটের বান্ডিল দিয়ে যা। আসলে পয়লা বৈশাখটা অনেকটা এরকমই এখন হয়ে গেছে। আমি একটু কানিজ আলমাসের কাছে যাই আবার সবার জন্য। আমি ওনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছিলাম, এই যে উনি বললেন মানে বান্ডিল দিয়ে যে এবং শখের খাদ্য পেটুক। আমরা পয়লা বৈশাখটাকে আসলে একদিনের যে উৎসবে পালন করছি, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং সারা বছরের আমাদের যে বাংলা ভাষা, বাঙালি আচরণ, সেটি কিন্তু নেই। এটি হয়তো কমার্শিয়াল দিক থেকে ঠিক আছে, মানে সব কিছু এখন বাণিজ্যের মোড়কে আছে, কিন্তু আমরা কি আমাদের শেকড়টাকে ধরে রাখতে পারছি আদৌ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি যেখানে এত বেশি জেঁকে বসেছে আমাদের জীবনে? না, আমি বসে বসে শুনছিলাম, আমার ভালো লাগছিল, সবাই এত সুন্দর সুন্দর কথা বলছিলেন। তবে আমি মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে একমত যে একেবারে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে। বাঙালি এত কি ছোট নাকি? বিশাল, এর ডেপথ অনেক। সো কেউ কেউ হয়তো বিদেশি সাংস্কৃতিক চর্চা করছেন এবং সেটা পোশাকে করছেন, ভাষায় করছেন, নানাভাবে করছেন। তার মানে আমি মনে করি না যে আমাদের সব কিছু ভেসে যাচ্ছে। আমাদের বৈশাখ আগের চাইতে অনেক বড় আকারে এখন আমরা উদযাপন করছি। তার মানে কি? তার মানে এই বিশ্বাসটা, অ্যাটলিস্ট আমার ইংরেজি মাধ্যমের ছেলেটাও জানে যে বৈশাখ মাসটা বাঙালির প্রথম দিন, বৈশাখের পয়লা দিনটা বাঙালির বাংলা মাস শুরু হচ্ছে। তারপর এই যে পোশাক, এই যে সৌন্দর্য সচেতনতা বলেন, সব দিকেই এটার বিস্তৃতি বেড়েছে। এখন রুচির ব্যাপারে কেউ কেউ বিভিন্নভাবে তার রুচি পরিবর্তন করছেন। আর কিছু জিনিস আমি বলবো যে সময়ের সাথে সাথে কিছু বদলায়, সেটাকে গ্রহণ করে, সেটা ঐতিহ্যের সাথে গ্রহণ করা যেতেই পারে। এটা কি রুচির ব্যাপার নাকি আসলে অন্যান্য সংস্কৃতির আগ্রাসন? আসলে মানে এখন আগ্রাসন তো থাকবেই, সারা পৃথিবীতেই সব কিছু ঘুরছে। এখন আপনি কি নেবেন সেটা তো ডিপেন্ড করে যে আগ্রাসন হোক, আমার এখানে বসে থাকুক, হিন্দিতে সারাদিন কথা বলুক। আমার বাসায় তো টিভি আছে, আমি তো কোনোদিন কোনো হিন্দি সিরিয়াল দেখিনি। আমার মেয়ে দেখেন, আমার শাশুড়ি দেখেন না। আমার শাশুড়ি বাংলায়, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু আমার শাশুড়ি সারাদিন তাকে বাংলা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ পড়ে শোনায়, সে বসে বসে শোনে। তো এখন এই যে পরিবার থেকে কিছু তো আসতে হবে। আর পরিবার ছাড়া যেটা হয়, আমি মনে করি স্কুল কলেজে কিছু হয়, কিন্তু পরিবারে যদি চর্চাটা থাকে, স্কুল কলেজ থেকে যেটুকুই নেবে বাসায় এসে কিন্তু এটা ঝরে যাবে।
তো ওই পরিবারে এখানে আমি একটু যোগ করতে চাই, আমাদের প্রাথমিক শিক্ষাটা খুব দুর্বল অবস্থায় আছে বলে এখন আমি মনে করি। কারণ আমরা যখন স্কুলে পড়েছি আমাদের 3 জন শিক্ষক ছিলেন। অঙ্কের শিক্ষক মানে তুলনা হয় এমন অঙ্ক জানে, যিনি বাংলা পড়াতেন তার হাতে আমরা জীবনানন্দ দাশের বই দেখেছি, জীবনানন্দ দাশের কবিতা পড়ছেন এবং আমরা বুঝতে পারছি না আমাদের সামনে সেটা পড়ে শোনাচ্ছেন। ইংরেজি যিনি পড়াতেন তিনিও ঠিক এরকম ছিলেন। এখন কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক যারা হয়েছেন তারা বাড়ির কাছে আছেন, একটু ডাল ভাত খেয়ে শিক্ষকতা করলাম, কোনো রকম ট্রেনিং নাই, কোনো রকম ভালোবাসা নাই, শিক্ষকদের ছাত্রদের প্রতি যে মানবিক একটা সম্পর্ক সেই জিনিসটা নাই, তারা শিক্ষক হয়ে পড়ছেন। এই জায়গায় হাত না দিলে, মানে গোড়ায় শেকড়ে হাত না দিলে এই জায়গায় আমি বলি এই প্রসঙ্গে আমাদের বাবার সময়কার কথা বলি। ওনারা তো বাংলা মাধ্যমে পড়েছেন, কিন্তু ওনারা যেমন ইংরেজি লিখতে পারতেন সেই রকমই বাংলা লিখতে পারতেন, এটা বলতেও পারতেন স্পোকেন ইংলিশ। এখন সত্যিকার অর্থে কি এখন না বাংলা জানা হচ্ছে না ইংরেজি জানা হচ্ছে না, কোনোটাই জানা হচ্ছে। এটাই হলো আসলে অবস্থা। আমি তো বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম ইংরেজি, আমার কোনো সমস্যাই হলো না, কারণ আমার বাংলার শিক্ষকও ইংরেজি জানতেন, ইংরেজি শিক্ষক বাংলা জানতেন। উচ্চারণ শিখতে হতো। আমি তো সিলেটের মানুষ, আমাদের উচ্চারণ সাংঘাতিক খারাপ, মানে আমি প্রমিত বাংলার হিসাব ধরি, আমাদেরকে শিখতে হয়েছে। প্রত্যেক বাড়িতে একটা আলমারি ভর্তি বই ছিল অন্তত, এবং প্রত্যেক পরিবারের ভিতর একটা পরিমিতি বোধ ছিল যে অতিরিক্ত খরচ করা যাবে না। এবং পূজা পার্বণে যেরকম আমরা নিমন্ত্রণ পাচ্ছি, আমাদের ঈদের উৎসবেও হিন্দুরা নিমন্ত্রণ পাচ্ছে। এই বিষয়টা আমাদের হারিয়ে ফেলেছি, সহনশীলতার চর্চাটা আমাদের হারিয়ে গেছে। এবং আমাদের পরিবারের ভিতরে যে সংস্কৃতির চর্চা, আমি বলছি না যে সবাইকে গান বাজনা শুধু সংস্কৃত নয়, মনের পরিশীলন করাটা, চিত্তের প্রসারতা বাড়ানোটা, সহনশীলতা এবং আত্মমর্যাদা বোধ, এই সবগুলো সংস্কৃতির অঙ্গ। এগুলি আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো, প্রত্যেকটা পরিবার ধরে ধরে এই কাজগুলি করত। এখন সেটি হচ্ছে না, সেই জন্য আমাদের প্রাথমিক শিক্ষা আমরা নিচ্ছি, কিন্তু শুধু মুখস্থ করে, শুধু ওই পরীক্ষা পাশের জন্য একটা সনদ নেওয়ার জন্য শিক্ষা দিয়ে কখনো কোনো জাতি তৈরি করা যায় না। আমি শেষ করছি, আপনি একটু আগে একটা আমেরিকান ছেলের কথা বলছিলেন, মেয়ের কথা। তারা যখন কথা বলে, আপনি কথাগুলি শুধু লিখে নিন, সম্পূর্ণ বাক্য, সমাপ্ত বাক্য এবং শুদ্ধ বাক্য। আমাদের আপনার এই যে ধরুন আমরা টেলিভিশনে যা আলোচনা শোনেন, দেখবেন বেশিরভাগ টকশোতে একজন বক্তা তার বক্তব্য শেষ করতে পারেন না, বাক্য সমাপ্ত হয় না। এবং এই যে সরাসরি যখন কোনো প্রতিবেদন দেয় আপনাদের কোনো প্রতিবেদক, সে দুটো ওই ক্রাচে ভোট দিয়ে বাংলা ভাষাকে ব্যবহার করে, একটি হচ্ছে কিন্তু, একটা হচ্ছে আসলে। আমি আসলে কিন্তু দাঁড়িয়ে আছি, আমি কোনো অর্থ পাই না। এবং এটি মহামারী, আমি বলি আপনাকে, এটা মহামারী। ইংরেজিতে তো আছে সো না, সো এইভাবে ওরা আপনি বিবিসি সিএনএন কোথাও ওরা করছে না, যারা দুর্বল ইংরেজি জানে তাদেরই ওরা করবে না। সব দায়িত্ব আমাদের। আমরা যত রকমের দুর্বিপাকে থাকবো, আমাদের ভাষাকে আমরা শেষ করে দিব। এই সচেতনতা যখন না হবে যে আমার ভাষাকে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যবহার করব, আমি কোনো ক্লাসে ভোট দিয়ে চলবো না, এগুলি তো ব্যবহার করা যায়। তার মানে আপনারা দায়ভারটা দিচ্ছেন হচ্ছে পরিবারের উপর। আমি সবার জন্য পরিবার এবং শিক্ষা ব্যবস্থা যেটা জামান ভাই যেটা বলেন, আমাদের প্রাথমিক স্কুল থেকে আমাদের শুরু করতে হবে ওই জায়গাটা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমি একটা বিরতিতে যাব, আলোচনাটা সবার জন্য উন্মুক্ত। সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয় আমরা এখন মানে খুব চরমপন্থী আচরণ করি, মানসিকতায়, আচরণের সব ক্ষেত্রে। আমরা একদিকে খুব বেশি ধর্মের লেবাসে নিজেদেরকে আবরিত করে, মানে নিজেদেরকে ওভাবেই মেনে চলছে। আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা আবার খুব চরমপন্থীভাবে আধুনিকতার নামে অনেক কিছু করছি। সমাজটা কেমন, আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক বেশি মানে যেটি বলছিলাম চরমপন্থী হয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা কি? কেউ খুব বেশি ধার্মিক হয়ে যাচ্ছে, আমি ইংরেজি শব্দটা এক্সট্রিমিস্ট শব্দটা বলছি না, কেউ খুব বেশি ধার্মিক হয়ে যাচ্ছে, কেউ খুব বেশি আধুনিক হয়ে যাচ্ছে। মাঝামাঝি বলে এই সমাজে এখন আর কিছু দেখতে পাই না। কি বলবেন অধ্যাপক নিসার? এটা আসলে একদিনের ঘটনা নয়, তো দীর্ঘদিন থেকে হয়েছে। আমাদের আরও আগে মনোযোগ দেওয়ার দরকার ছিল। আপনারা খেয়াল করবেন যে চরমপন্থা কিন্তু বেড়েছে দুটো জায়গায়। একটা হচ্ছে প্রচুর মানুষ, অশিক্ষিত লোক মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, চিন্তা করিনি, শুধু অর্থ আসছে ভাবছি। অর্থের সঙ্গে কিন্তু সংস্কৃতি এসছে। ওদের পরিবারে যদি ছোট বাচ্চাটা থেকে শুরু করে সবাই, মধ্যপ্রাচ্যে তো আগেও যেত। আমি বলছি যেটা আমরা খেয়াল করিনি, যে মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে অশিক্ষিত লোকেরা যাচ্ছে। প্রথম শুরু হয়েছিল ডাক্তার বা এই ধরনের লোকেরাও যেত, ইঞ্জিনিয়াররা, কিন্তু পরবর্তীকালে একেবারেই কোনো স্কুল কলেজে যায়নি। এবং ওদের
পরিবারে ওরা খেয়াল করেছে যে শুধু মাদ্রাসায় পড়ে একটু আরবি জানতে পারলেই হয়, আর কিছু লাগে না। এটা দিয়ে এক ধরনের এক্সট্রিমিজম তৈরি হয়েছে। না, আগে যেটা ছিল প্রত্যেক বাঙালি মধ্যবিত্ত পরিবারে একটু গান শেখানো মেয়েদের, একটু নাচ শেখানো, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি এইসব ছিল। সেই জায়গায় এখন যেহেতু মধ্যপ্রাচ্যে আমাদের নিম্ন বৃত্তের লোকরা যাচ্ছেন এবং শিক্ষা সংস্কৃতির সঙ্গে তাদের খুব যোগ নেই, তারা ওই ধর্মের ব্যাপারটাকে এর মৌলিক সত্যে না যে আবরণের দিকটা, বাইরের দিকটা আমাদের সমাজে। অধ্যাপক শামসুজ্জামান খান, উচ্চবিত্ত সমাজেও যে এটি প্রবলভাবে জেঁকে বসেছে। না, এখানে একটু বলে রাখি, উচ্চবিত্ত সমাজে ধর্মের প্রভাব সবসময় ছিল। স্যার, এখানে আমার মনে হয় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের উচ্চবিত্ত মানুষ যাদেরকে আমরা বেশি গণ্য করি। জিল্লুর রহমান সিদ্দিকী একটা লেখা লিখেছিলেন যে আগে একজন মানুষের শিক্ষা এবং সংস্কৃতি দিয়ে তাকে করা হতো, মূল্যায়ন করা হতো, যে এই লোকটা কতটুকু শিক্ষিত, এবং শিক্ষকের মর্যাদা ছিল সব থেকে বেশি। এটা কিন্তু একসময় ছিল। এখন আমরা দেখছি যে এখান থেকে অনেক শিক্ষক বাইরে গিয়ে একটা হয়তো সেলসম্যানের কাজ করছেন, প্রচুর উপার্জন করছেন, অর্থের মূল্য বেশি হয়ে গেছে। এখন এরা নিয়ন্ত্রণ করছে পুরো সবকিছু। এই যে টিভি চ্যানেলগুলো কি হবে, কি দেখাবে, এবং এগুলো তো এখন গ্রামের মানুষ পর্যন্ত চলে যাচ্ছে, যেটা আগে ছিল না। আগে কিন্তু গ্রামের ভেতরে যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি খুবই, এটা স্কুল কলেজে না গিয়েও কিন্তু আমাদের মঙ্গল কাব্যগুলো দেখেন, সেগুলো তারা শুনছে, সেগুলো, বা আমাদের পুঁথিগুলো দেখেন যে কত চমৎকার সব পুঁথিগুলো ছিল। এগুলো কিন্তু শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের মাধ্যম ছিল। এখন কিন্তু চলে যাচ্ছে এই টিভি চ্যানেলগুলো দিয়ে। এবং আপনি যদি মনে করেন যে লোক বেশি যেটা চায় সেটাই আপনি সার্ভ করবেন, তাহলে ওই ইয়াবার মতন সবকিছু স্প্রেড করবে। যেটা টেলিভিশন চ্যানেলে আমরা হিন্দি চ্যানেল দেখি, আর হিন্দি চ্যানেল মানে কি, আমি জি বাংলা বা সনি টিভি বা লাইভ ওকে নামে একটা অদ্ভুত চ্যানেল আছে, নামটাই তো অদ্ভুত, লাইভ ওকে। আর স্যার আপনি এইগুলিতে শুধু সহিংসতা শেখায়, পরিবারের ভিতরে যে ঘুম ধরে মারামারি সম্পর্ক থাকতেই হবে। না না, বাংলা, তোমার কলকাতার বাংলা নাটকও তাই দেখা যায়। মনে হচ্ছে কি প্রত্যেকটা পরিবারের একটা চরিত্র আছে যে সংসারটাকে ছিন্ন ভিন্ন করবে। এটা তো আমাদের লাইফ নেই। একটা জিনিস স্যারের সঙ্গে আলাপ করছিলেন আপনি, গুগল আর বই নিয়ে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গুগল কখনো বইয়ের মতো হবে না। কারণ যে বইগুলো আমাদের স্কুল কলেজে বা পরিবার থেকে দেয়া হতো, সেগুলো কিন্তু নির্বাচিত ছিল একটা বিশেষ বিবেক থেকে, একটা চিন্তা থেকে, একটা হ্যাঁ সেইভাবে দেওয়া হতো। কিন্তু গুগল তো তার হাতে ছেড়ে দিচ্ছে, সে যা খুশি দেখছে, এবং অবশ্যই বাজে জিনিসের প্রতি আকর্ষণ বেশি, সেই দিকটা বেশি। আমি তো আমার পরিবারে আমি প্রচুর বই কিনেছি, আমার মেয়েরা প্রচুর বই কিনেছে, তারা মানে মানে অনলাইনে বা গুগলে আজ পর্যন্ত কোনো লেখা আমি পড়িনি। আমার কোনো আগ্রহী লেখকদের লেখাও এখন মানে অনলাইনে পাওয়া যায়, সেটি বিষয় না। কিন্তু কানিজ, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সমাজে উনি বলছেন যে নিম্নবিত্তরা বাইরের সংস্কৃতি নিয়ে আসছে, কিন্তু উচ্চবিত্ত সমাজেও এটি আসলে প্রবলভাবে গ্রাস করেছে। আপনি তো ফ্যাশন ডিজাইনিং এর সাথে জড়িত, এটি কি আসলে ফ্যাশন হিসেবে এসছে নাকি আসলে মানসিকতার পরিবর্তন আদৌ ঘটেছে? না, ওই পরিবর্তনটা তো এসছে অনেক দিন ধরেই, আস্তে আস্তে হচ্ছে আমাদের। গত 10-12 বছর 15 বছরের মধ্যে এটা হয়েছে আসলে। যেটা শিক্ষা থেকে এসছে, যেটা আমাদের বিশ্বাস থেকে এসছে, যে বিশ্বাসটা তৈরি হয়েছে অনেক সময় পরিবার থেকে, অনেক সময় সমাজ থেকে তৈরি হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে, আমি যদি বলি যে উচ্চবিত্তকে ধরেছে, বাট উচ্চবিত্তদেরকে আমি মনে করি যে তারা সব সময় পরিবর্তন যা কিছু আসে, তাদের ক্রয় ক্ষমতা অনেক বেশি, তারা খুব সহজেই সেই বিষয়গুলোকে ক্রয় করতে পারেন, ব্যবহার করেন, ছুড়ে দেন। উচ্চবিত্তরা অনেক বেশি যে ধারণ করেন সব কিছু, স্টাইল ফ্যাশন এগুলো তারা নেন, যখন যেটা ভালো লাগে তারা সেটা ব্যবহার করেন। তারপর তারা মানে মধ্যবিত্ত, যেমন আমি মনে করি যে তারা একেবারে যাই করে ধারণ করে ভিতরে। তো সেই মধ্যবিত্ত আজকে কোথায় আছে আসলে, আমি সেই প্রসঙ্গটা আসবো। বাঙালি মধ্যবিত্ত গেল কোথায়, যারা শিক্ষা দীক্ষার সংস্কৃতিকে, এই সমাজকে আসলে অগ্রসরের ভূমিকা রেখেছে, সেই মধ্যবিত্ত আজকে কোথায় গেল? কিন্তু একটা বিরতি নিচ্ছি আমি, গণতন্ত্রে ফিরে আসছি একটু পরে।
দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে অনেকেই আছেন। আজকে শুরুতেই পরিচয় করিয়েছিলাম, কিন্তু যে প্রশ্নটা এখন আপনাদের কাছে ছেড়ে দিতে চাই, আলোচনা সবার জন্য উন্মুক্ত, সেটি হচ্ছে বাঙালি মধ্যবিত্ত গেল কোথায়? যারা সকল আন্দোলনে, সকল সাংস্কৃতিক আন্দোলন বলি, শিক্ষাগত আন্দোলন বলি, যারা ধারণ করেন, যেটি কানিজ আলমাস খান বলছিলেন, সেই মধ্যবিত্তকে কিন্তু এখন খুঁজে পাই না। কোথায় গেল সে বাঙালি মধ্যবিত্ত? সবাই উচ্চবিত্ত হয়ে গেল না কোথায় চলে গেল? না, আমার মনে হয় মধ্যবিত্ত যারা, তাদের মধ্যে কিছু কিছু সুবিধাবাদী, তারা দেখছেন যে জীবনযাত্রার সঙ্গে আমাকে, যখন একজন উচ্চবিত্তকে দেখছেন যে সে এই ধরনের জীবনযাত্রা লিড করে, আবার এখন তারও, যিনি মধ্যবিত্ত, তারও একটা আকর্ষণ থাকে, আমি কেন ওই পর্যায়ে পৌঁছাতে পারছি না। সেটা তো সব স্তরে সব সময় সব স্তরে। আর যিনি নিম্ন, মানে ব্যাপারটা কি এরকম যে বাঙালি মধ্যবিত্ত সুবিধাবাদী, এটা বলতে চান? কিছুটা আমার ধারণা, নাকি আমাদের সমাজে এখন আমরা প্রত্যেকেই সুবিধাবাদী? না, স্বাধীনতার পর সুযোগ সুবিধা খুব বৃদ্ধি পেয়েছে, নানা রকম সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক লোক নানা দিক থেকে আয় রোজগার বাড়ানোর চেষ্টা করছে, সৎ পথে অসৎ পথে। ওই স্বাধীনতার সংগ্রামের আগে যখন সুযোগ ছিল না, তখন মধ্যবিত্ত যতটা সৎ পথে ছিল, তখন একটা আদর্শ ছিল আমাদের সামনে। এখন সেই রকম আদর্শ নেই বলে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের কথা বেশি চিন্তা করছি। শিক্ষায়, সংস্কৃতিতে এবং রাষ্ট্রীয় সুশাসন সবটা মিলে পরিকল্পনা যদি সেইভাবে করা হতো, তাহলে হয়তো এরকম একটা বেহাল অবস্থা হতো না। না, একসময় তো ভারসাম্যটা তৈরি করতে সংস্কৃতি, মানুষ সবসময় লোক, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। একটা কথা আছে না যে সততা হচ্ছে সুযোগের অভাব, সুযোগ না থাকলে সৎ মানুষ, আর সুযোগ থাকলে অসততা হতে পারে। তো ভারসাম্য তৈরি করতে সংস্কৃতি, যে সংস্কৃতিটা আমি বললাম শুধু পড়াশোনার সংস্কৃতি, চিন্তা করার সংস্কৃতি এবং শুদ্ধতার একটা সংস্কৃতি। এই যে আমাদের ছোটোবেলায় স্কুলে শুনতাম, শিক্ষকরা বলতেন সদা সত্য কথা কহিবে ইত্যাদি, আমরা কিন্তু খুব মানতাম। এখন তো এগুলি বলার মতো মানুষই নেই। আরেকটা হচ্ছে লোভের সংস্কৃতি খুব প্রবল হয়েছে আমাদের, দেখে দেখে সব শিখছে। আর টেলিভিশন অনুষ্ঠানে দেখছে একটা মধ্যবিত্ত পরিবার, দেখছে তার খুব দামি ফ্রিজ আছে ওখানে, যে দেখানো হলো একজনের মনে হলো আমার সাথে থাকা উচিত। আগে তো বিষয়টা একদম ছিলই না, আগে মানুষের জীবন ছিল খুব সীমিত, আর এখন তো মোবাইল ফোন সকলের হাতে। হ্যাঁ, এখন এই কারণে বোধহয় আমাদের লোভটা বেড়েছে, লোভের উপাদানও বেড়েছে এবং লোভ মেটানোরও পদ্ধতি বের করে ফেলেছি আমরা। লোভের মাসুলও দিচ্ছি। মধ্যবিত্ত এখন নিজেকে বৃত্তের মাপকাঠিতে মাপছে, যেটাই সবচেয়ে খারাপ। আদর্শের চিত্তের মাপকাঠিতে মাপছে। আমরা তো মধ্যবিত্ত বলতে ছিল চিত্ত, এরাই সব আন্দোলনে নেতৃত্ব দেবে, এরা সংস্কৃতিকে জাগিয়ে রাখবে, সেটা চিত্তের মাপ ছিল। এখন হচ্ছে বৃত্তের মাপ, চিত্তটা এখনো দরকার। আচ্ছা, কানিজ আলমাস খান একটা জিনিস বলছিলেন যে আমাদের সংস্কৃতিতে তো বাইরে থেকে প্রচুর ভাষা যেমন এসছে, তেমনি আমাদের সংস্কৃতির মধ্যে আরবি বলি, হিন্দি বলি বা ইংরেজি সংস্কৃতির মিশেল ঘটলে আমাদের সংস্কৃতি আসলে এত দুর্বল নেই যে সেগুলোর চাপে হারিয়ে যাবে। আমরা হয়তো এই আপনাদের প্রজন্মের কথা ভাবছেন, আমি হয়তো আমার প্রজন্মের কথা ভাবছি, কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম আছে তাদের ক্ষেত্রে কি বিষয়টি আসলে ততটা কার্যকর হবে? কি বলবেন? আমার মতে এখানে কিছু সচেতন প্রয়াস দরকার। এটা যদি আমরা ছেড়ে দিই, আসলে যা হচ্ছে এখন সব কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, একটু হুজুকেপনা আছে এর মধ্যে, কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসি দরকার আমার মনে হচ্ছে। যেমন ধরুন, স্কুল কলেজ থেকে আমাদের বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে আর্ট রিলেটেড সব কিছু, শিল্প সংস্কৃতি রিলেটেড সব কিছু দুর্বল করে দেওয়া হয়েছে, যে এটা পড়বে তারা, কিন্তু এর জন্য কোনো পরীক্ষা টরীক্ষার দরকার নেই। অর্থাৎ এগুলো দিয়ে সে পরিশীলিত হচ্ছে কিনা সেটা আপনি আর পরীক্ষা করে দেখছেন না। আমাদের ছোটবেলায় ক্লাস 8 পর্যন্ত সেলাই, নাচ, গান সব বাধ্যতামূলক ছিল, এবং সমস্ত ভালো স্কুল বা ইনস্টিটিউটগুলোতে কিন্তু গান গাইতে হতো, পারি না পারি গাইতে হতো। আপনার এই সৃজনশীলতার চর্চা সবখানে আছে, সৃজনশীলতার চর্চা। এমনকি যে সমস্ত ছেলেপেলের ইংলিশ মিডিয়ামে পড়ে এখানে, তারা যখন বাইরে অ্যাপ্লাই করে তখন দেখে এই সাবজেক্টগুলো যাদের আছে তাদেরকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হয়। তো আমাদের এখানে তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের যারা বুদ্ধিজীবী আছেন তারাই তো করেছেন, তারা ওই যেগুলো দিয়ে ভালো উপার্জন করতে পারবে ওই সাবজেক্টগুলোর পরীক্ষা রেখেছে, আর যেগুলো দিয়ে তার মানুষ হিসেবে নিজেকে গড়বে সেই জায়গাগুলো তারা। এটা ব্যাপার, কারণটা কি পেছনে এটা যে শিক্ষা এখন ব্যবসা? আমার মনে হয় শিক্ষা তো এখন স্কুলের হাতে নেই, তো এখন কোচিং বাণিজ্য, কোচিং সেন্টারগুলি একটা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে, এবং সমান্তরাল মানে কি, এটা আরো বেশি শক্তিশালী।
আমি যে প্রশ্নটা আপনাদের শুরুতে করেছিলাম, 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, একটি দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা 3 ধরনের মানুষ তৈরি করছে বলে কি মনে হয় না আপনাদের কাছে? আমি জানি না, আমার কাছে খুব মনে হয়। মাদ্রাসার ছেলেটা যেভাবে তাদের চিন্তা চেতনা গড়ে উঠছে, একটা ইংরেজি মাধ্যমের ছেলে মেয়ের সেই চিন্তা চেতনা নেই, বা বাংলা মিডিয়াম থেকে আমরা যেটা পড়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে তখন আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়া, আমার কাছে মনে হচ্ছে একটু ওদের একটু হীনমন্যতায় ভুগতে হয়েছে। এই ধরনের কি মনে হয় যে আমরা 3 ধরনের প্রজন্ম, মানে 3 ধরনের মানুষ তৈরি করছি এই সমাজে, কি বলবেন? অবশ্যই আমরা 3 ধরনের মানুষকে তৈরি করছি। এটা তো হতে পারে না। মাদ্রাসায় যারা পড়বে, আগে কিন্তু আমাদের সমাজে মাদ্রাসা থেকে শ্রেষ্ঠ লোকরা এসেছিলেন। ডক্টর মোহাম্মদ কুদ্দুস খোদা মাদ্রাসা ছাত্র, শওকত ওসমান মাদ্রাসা ছাত্র, আবু জাফর শামসুদ্দিন মাদ্রাসার ছাত্র, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাড়া প্রত্যেকেই মাদ্রাসা থেকে বেরিয়েছিলেন। কিন্তু তারা যেমন ইংরেজি জানেন, তেমন আরবি ফার্সি যেটা জানা দরকার সেটাও জানেন, আমাদের সংস্কৃতি জানেন, বাঙালিতেও জানেন। সেই জায়গায় এখন একটা মাদ্রাসা কিন্তু আসলে আধুনিক শিক্ষা ব্যবস্থারই অংশ হয়েছিল। এটা বক্তব্য ছিল আমাদের ধর্মীয় শিক্ষা, সেখানে ইংরেজি এবং অঙ্ক এগুলো ইনক্লুড করে মাদ্রাসা করা হয়েছিল। আমরা তো পাঠশালায় আমরা আমাদের মক্তব ছিল পাঠশালায়, সেখানে সবকিছু শেখানো হতো, আরবি, উর্দু, বাংলা সবকিছু শেখানো হতো। এখানে কোনো রকমের কাউকে ছাড় দেওয়া হতো না। কিন্তু এখন কিন্তু যে ইংরেজি দৃষ্টিকোণ থেকে সেই ইংরেজি করছে, অন্য ওই বাংলার দিকে যাচ্ছে না। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাইছি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের আগের সময়টাতে আমাদের সংস্কৃতির উপর একটা আঘাত এসেছিল। তো সেই সময় আমার মনে হয় পুরো দেশটাই আমরা এক হয়ে আমাদের সংস্কৃতি বাঁচাতে হবে, আমাদের ভাষা বাঁচাতে হবে, এটা নিয়ে সব পর্যায়ে, মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারাই ছিল প্রত্যেকেই কিন্তু এই কাজটার সাথে যুক্ত হয়েছিল যে আমাকে আমার পরিচিতি, আমার সবকিছু বাঁচাতে হবে। আমার সংস্কৃতির উপর আঘাত এসেছে, সেটা যখন সেটা অর্জন হয়ে গেছে, সামনে নেই বলে এখন আমরা আসলে ওই নিয়ে চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, আমার মনে হয় দেশটা অর্জন হয়ে গেছে। তো মুক্তিযুদ্ধের পরে দেশ যখন মুক্ত হয়ে গেল, তখন কিন্তু আমাদের ধ্যানটা অন্যদিকে চলে গেল। তখন আমাদের লক্ষ্য ছিল, এটা কি হয়েছে যে ওই আমাদের স্বাধীনতার পরে 2টি সামরিক শাসন হলো, প্রায় 21 বছর চললো, সেই জায়গায় আমাদের সংস্কৃতিটা এরকম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো তো সবকিছুই এখানেই প্রথম আঘাত পেয়েছে। বাংলাদেশ তো চলে গেল, বাংলাদেশ হয়ে গেল। আরেকটা ব্যাপার আছে, রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন যে বাইরের সঙ্গে লড়াই করাটা কিন্তু সহজ, কারণ সেটাকে চিহ্নিত করা যায়, কিন্তু নিজের সঙ্গে যখন নিজের লড়াই, ঘরের ভেতরে, সেটা কিন্তু অনেক কঠিন। এই লড়াইটা এখন চলছে। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন তুলতে চাই। চীন বলেন, জাপান বলেন, এই সমস্ত দেশগুলো তাদের দেশে গেলে কিন্তু তারা তাদের ভাষায় কথা বলে। আমাদের কিন্তু তাদের কাছে যে মানে খুব ওই সমস্ত দেশে গেলে সমস্যার মুখোমুখি পড়তে হয়। এমনকি ফ্রান্সেও কিন্তু ওরা ওদের ভাষায় কথা বলে যাচ্ছে, ইংরেজি যারা জানে তারা বলে, কিন্তু বেশিরভাগ নিজেদের ভাষায় চর্চা করে। এখন তারা যখন তাদের ভাষা ছাড়ছে না, কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই বলে কি আমাদের মধ্যে এত হীনমন্যতা বা ভয় বা আতঙ্ক চেপে বসে? কি বলবেন? না, এটা সচেতনতার অভাব, এবং হয়তোবা আমরা ইংলিশে একটু কথা বলতে পছন্দ করি, ভালোবাসি। হ্যাঁ, কারণ তুমি প্রথমেই বলেছিলে যে ইংরেজিতে যিনি কথা বলেন তিনি একটু বেশি সম্মানিত হন। তো সেই জন্যই হয়তোবা আমি প্রমাণ করতে চাই যে আমি ইংরেজি ভাষা জানি। আর সেখানে আমি বাংলায় বললে, এখন আমাদের দেশে প্রচুর বিদেশি কাজ করছেন, প্রচুর। তাদের সাথে কিন্তু আমাদের শ্রমিকরা কাজ করছে, যেমন আমাদের রাস্তাঘাট তৈরি হচ্ছে, ওখানে প্রচুর বিদেশি লোকজন কাজ করছেন, এবং আমাদের শ্রমিকরা তাদের সাথে বাংলায় কথা বলছেন। না, মানে ব্যাপারটা কি এরকম হতো যে আজকে যদি আমরা খুব অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী মানে দেশ হতাম, উন্নত দেশ হতাম, উন্নত দেশে কাতারে থাকতাম, তাহলে আমাদের এত সংস্কৃতি গেল বা আমাদের জাত গেল, সে চিন্তা অস্থির হতে হতো না? এটা শুধু এই ক্ষেত্রে মনে হয় না, এটা আত্মসম্মান বোধের ব্যাপার আছে। যেমন আমি বলি, আমাদের দেশে যে কয়জন খুব ভালো পণ্ডিত আছেন, ইংরেজি পণ্ডিত, তারা একজনও বক্তৃতা একটা ইংরেজি শব্দ ব্যবহার করেন না। তারা একদম পুরো একটা ঝরঝরে বাংলায় তারা বক্তৃতা দেন। এটা এক ধরনের হীনমন্যতা এবং অশিক্ষা সবকিছু মিলে আসলে যুক্ত। এটা শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি তা না। স্যার অমর তোষণ এখানে এলেন, উনি ইংরেজি তো অসাধারণ ভালো বলেন,
কিন্তু বসে করলেন, একটা ইংরেজি শব্দ ব্যবহার করলেন না বাংলা একাডেমি। আমার সুযোগ হয়েছিল তবে দেখেন, কনভোকেশনে ছিল, ওনার কাছ থেকে স্বর্ণপদক নেওয়ার সুযোগ হয়েছিল। জি বলুন। আমি বলছি চীন দেশের কথা যদি ধরেন, চীন দেশে সবাই নিজ ভাষায় কথা বলছে, সংস্কৃতি সচেতন সবটাই, কিন্তু এই যে বললেন যে একটা মানে যেই পর্যায়ে এখন চীন অবস্থান করছে, এখন কিন্তু তারা মনে করছে স্কুল লেভেলে তাদের ইংরেজি সাবজেক্ট হিসেবে প্রতিটি স্কুলে পড়ানো উচিত, কারণ এই ভাষাটা জানা, কারণ এটা একটা বিশ্বের ভাষা হয়ে গেছে তো ইংরেজিটা। কিন্তু এই কথা বলছি আমি ঠিকই, কিন্তু আবার যে কোনো চীন দেশের নাগরিক সে যখন বিদেশে অবস্থান করছে, তার ছেলে মেয়ে বিদেশে বড় হচ্ছে, এমন কোনো পরিবার পাবেন না যেই ছেলের পরিবার, যেই পরিবারের ছেলেরা চীন ভাষায় কথা বলতে পারে না। পৃথিবীর যে কোনো এখানে তো আপত্তির কিছু নাই, না আপত্তি করছি না, আমি বলছি এটা শিখতেই হবে। না সাকা যেটা বলছেন আমি দেখেছি কোরিয়ান পরিবারদের, নিউ ইয়র্কে একটা জায়গা আছে ফ্লাশিং, প্রচুর কোরিয়ান থাকছে সেখানে আমি কিছুদিন ছিলাম। আমি দেখেছি প্রত্যেকটা কোরিয়ান পরিবার তার সন্তানদের সেই ভাষায় শিক্ষিত করছে। আমি একটা বাসায় গেলাম, সেখানে একেবারে গ্রুপ, নানা থেকে নিয়ে দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত প্রত্যেকে কোরিয়ান ভাষা বলছে। অথচ আমি অনেক বাঙালির বাড়িতে গিয়েছি, খুব মানে অহংকার নিয়ে বলছেন আমার ছেলে তো বাংলা বলতে পারে না। এটা তার গর্বের বিষয়। গর্বের বিষয়। এটা আমরা যখন নিউ ইয়র্ক প্রবাসী আমার বন্ধু বসেই আছে, এটা খুব গর্বের উপরে যে আমার ছেলে ইংরেজি বলে। আর আমি অক্লান্তভাবে বলি যে ভাই ও তো সারাদিন স্কুলে যাচ্ছে, ইংরেজি পড়ছে, লিখছে, ইংরেজি গান শুনছে, অন্তত বাসায় একটু সিডিতে বাংলা গান বাজাবেন, তাইলে বাংলাটা ভুলে যাবে না, শেকড় থেকে বঞ্চিত হবে না, এইটুক করেন। এবং বাড়িতে ওর সঙ্গে অনর্গল ও বলতে পারুক না পারুক ওর সঙ্গে বাংলায় কথা বলবেন, এটা সবসময়। নাহলে রুটলেস হলে তার কিছু করার নেই। আমরা যখন এখানে আসলাম, মানে রংপুর থেকে যখন এখানে আসলাম, আমার আগে তো আমাদের বাবা এসছে, তারপরে পরিবার এসছে। আমার বাবা আমাদের বলল যে শোনো, এই বাইরে যখন যাওয়া তখন আমি তুমি বলবা, আর ঘরের ভিতর যখন আসবো তখন আমার মতো কথা বলবো। না দেখেন, অদ্ভুত কথা যে বললেন উনি, আমেরিকায় বলছে রুটস ঠিক রাখার জন্য, শিকড় ঠিক রাখার জন্য ভাষা বাড়িতে নিজ ভাষায় কথা বলো। আমাদের এখানে আমি বলছি আমার ছেলে ইংরেজি মাধ্যমে পড়েছে, তা আমি ওর ইংরেজির স্ট্যান্ডার্ডটা খুব ভালো ছিল না সেই সময়। তা আমি স্কুলে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ও কিভাবে এরকম কেন হচ্ছে, তো বলে যে আপনারা ওর সাথে ইংরেজিতে কথা বলবেন বাড়িতে, তাহলে ওর ইংরেজি ইমপ্রুভ। তাহলে আপনারা স্কুলে কি পড়াচ্ছেন? আমি তখন বললাম যে আমি নিজেও বাংলা মাধ্যমে পড়িনি, আমি ইংরেজিতে পড়েছি এবং বিলেতে পড়েছি, কিন্তু আমি তো আমার বাবা মার সঙ্গে কখনোই ইংরেজিতে কথা বলিনি। তাহলে কি কোথায় ভুলটা কোথায় হচ্ছে? তো এটা হলো আমাদের একটা কি বলবো, মানে এক একজনের ভাবনার ভঙ্গি আর কি। আর আরেকটা বিষয় আমি মনে করি যে সমস্ত দেশে ইংরেজি শিক্ষা হয়নি, যেমন ধরেন থাইল্যান্ড ফর এক্সাম্পল, যেখানে আমাদের ব্রিটিশ শাসন হয় না, আমাদের এখানে ইংরেজিটা বলার একটা চেষ্টা হয়, সেটা ব্রিটিশ শাসনের কারণে। 200 বছর তো কম নয়। জি হ্যাঁ, তো সেইগুলো এখন আন্তর্জাতিক ভাষা হিসেবে পৃথিবীর সাথে যোগাযোগের অসুবিধা নেই তো। আমরা 5টা ভাষা কেউ শিখুক, মাতৃভাষাটা রেখে, এবং দ্বিতীয় একটা ভাষা শিখতেই হবে। আফ্রিকার একজন হয়তো ফরাসি ভাষাটা শিখবে, অন্য একজন হয়তো স্প্যানিশ ভাষা শিখবে। আমাদের এখানে ইংরেজি শেখার অবকাঠামো আছে, কারণ ইংরেজ আমলে, ঔপনিবেশিক আমলে ভাষা তো একটা ব্যাপার শিখবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শুধু ভাষা না, যে আচরণ, আমার বহিঃপ্রকাশ, আমার কার্যকলাপ, মানে বাংলা, আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি থেকে বাইরে যে আসলে মানে কতদিন আমরা টিকে রাখতে পারবো এই সংস্কৃতি। যারা আমরা বাংলাদেশে আছি ঠিক আছে, যেমন প্রবাসী যে ছেলেমেয়েরা আছে, তাদেরকে যদি সেই শিক্ষাটা না দেয়া হয় তাহলে তো তারা ভুলেই যাবে। এবং বাংলাদেশেও যারা একেবারে আমাদের ছেলেমেয়েরা যারা আছে, তাদেরকে আমরা যে ভিন্ন ভিন্ন ভাষায় শিক্ষা, মানে ভিন্ন ভিন্ন মাধ্যমে শিক্ষা দিচ্ছি, তারা তো সেই মাধ্যমের মতোই আচরণ করছে। যেই বাঙালিয়ানার কথা বলছি বা বাঙালিত্বর কথা বলছি, সেটি আদৌ আসলে কতটা টিকে থাকবে? এখানে একটু আমি যোগ করতে চাই যে শুধুমাত্র ভাষা দিয়ে কিন্তু বাঙালিত্ব প্রমাণ করা যায় না, সেখানে পোশাক পরিচ্ছদের ব্যাপারটাও আসে আর কি। কারণ আমাদের এখন মন মানসিকতা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে আমরা বিদেশি পোশাক খুব বেশি পছন্দ করছি। আমরা তো আমাদের বাপ দাদা বা আমাদের পূর্বপুরুষরা, তারা তো লুঙ্গি পরেছেন, পাঞ্জাবি পরেছেন বা গামছা করেছেন। এখন কি কাউকে
দেখা যাবে যে সে লুঙ্গি পরে, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে আমি বাসায় লুঙ্গি পরি, না ঠিক আছে, সেটা হয়তো আমাদের একটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক একটা জায়গা থেকে আমরা ধারণ করতে পারি। তারপরে মেয়েদের পোশাকের ব্যাপারে আর কি, মেয়েদের পোশাকের যে একটা হিজাবের একটা খুব দেখা দিয়েছে, মানে বন্যা না প্রাবল্য, আমরা আমাদের মাদেরকে নারীদের আমাদের মা দাদি তো কোনদিন হিজাব করেননি, এখন দেখি যে এতটুকু শিশুর থেকে মানে বয়স্ক মহিলারা পর্যন্ত হিজাব পরছেন। তো আমি এটা বলছি না, এটা কিন্তু ধর্মীয় যার যার স্বাধীনতা, কিন্তু এটি আসলে আমাদের সংস্কৃতির অংশ কিনা সেটি হচ্ছে প্রশ্ন। তো হিজাব কি আমাদের সংস্কৃতির অংশ? এটা তার স্বাধীনতা, সেটা ঠিক আছে, তবে এটা আমাদের সংস্কৃতির ভেতরে ঢুকে যাচ্ছে কিনা সেই জায়গাটাই আসলে আপনাদের, আমি বলবো যে ওখানে যারা বসে আছেন আপনাদের এই সচেতনতাটা তৈরি করা উচিত, এবং এই যে বাঙালিয়ানা কোন দিকে যাচ্ছে সেটাকে আবার টেনে ফিরিয়ে আনা উচিত তার জায়গায়। আসলে যে সমস্যাগুলি নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু একটু বাইরের, আরো ভিতরে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেক বড় শূন্যতা দেখতে পাবো। একটা পঞ্চম শ্রেণীতে একটি ছাত্র বা ছাত্রী পড়ছে, সে সংস্কৃতির কিছুই জানে না, তো তাকে আমি কি করে আশা করি যখন সে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আসবে আমার সংস্কৃতিকে ধারণ করার জন্য একটা। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমি যতটুকু আমি খুব কম জানি, আমার কাছে মনে হয় সংস্কৃতি হচ্ছে আমার জীবনের অংশ। আমি যেভাবে বড় হচ্ছি, যেভাবে বেড়ে উঠছি, আমার খাদ্যাভ্যাস, আমার পোশাক পরিচ্ছদ, আমার চারপাশের জগৎ, সেটাই আমার সংস্কৃতি। তাহলে এটা তো আলাদা করে জানার কোনো প্রয়োজন নেই। আমি যে জীবনবোধের মধ্যে আছি সেটার মধ্যে দিয়ে তো চর্চা করব। আমার পরিবার যদি ভিন্ন একটা সংস্কৃতির ধারা নিয়ে আসে, আমার উপর চাপিয়ে দেয়, আমার তো জানার কথা না, আমি সেটাকে গ্রহণ করব আমার সংস্কৃতি। সেজন্য পরিবারের উচিত হবে নিজের সংস্কৃতির প্রতি বিশ্বস্ত থেকে ভাষা থেকে শুরু করতে হবে, শিক্ষা থেকে শুরু করতে হবে, তারপর অন্যান্য জায়গার পরিবর্তন আসবে। একজন মানুষ কখন পরিবর্তিত হয়? যখন পরিবর্তনের অবশ্যই পরিবারের ভিতর থেকে আসে। আমি সেই জন্যই বারে বারে পরিবারের সম্পূরক হলো শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম তো সন্তান পরিবারই তার সবকিছু শেখে, তার নামটি শিখছে পরিবারে, তার পরিচয়গুলি পরিবারে, তার আত্মশক্তির প্রথম সূত্রটা হচ্ছে পরিবার দিচ্ছে, কিন্তু তারপর সে যাচ্ছে প্রতিষ্ঠানে। যদি প্রতিষ্ঠান তাকে বিপদগামী করে তাহলে পরিবার খুব সাহায্যে আসে না, আর যদি প্রতিষ্ঠান সম্পূরক ভূমিকাটা পালন করে তাহলে সেই সন্তান খুব। আমার না প্রশ্ন এখানে যে মানে আমরা তো ধরেন তাত্ত্বিকভাবে বলছি যদি প্রতিষ্ঠান এরকম করে, আমাদের দেশে আদৌ কি ঘটছে সেটি আসলে আপনাদের কাছে জানার প্রশ্ন ছিল। কিন্তু আমি একটা বিরতি নিয়ে আসি স্যার, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সামিয়া রহমান আপনাদের সাথে আছি। শুভ নববর্ষ আবারও সবাইকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আসলে বাংলাদেশে দরিদ্রতা বলি বা শ্রেণী জাত বিভেদ বলি, ঘৃণা বলি, এখন তো আমরা চরমভাবে অসহনশীল জাতি হয়ে গেছি। তারপরে বিভিন্ন সংস্কৃতির আগ্রাসন বলি, সেটা স্যাটেলাইটের মাধ্যমে হোক, সেটা অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি হোক বা আধুনিকতার জন্য ইংরেজি হোক, সব মিলিয়ে আসলে এই বাঙালির ভবিষ্যৎ কোথায়? আমি আপনাদের রতীন্দ্রনাথ রায় আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই বাঙালির ভবিষ্যৎ কোথায়? এই বাঙালির ভবিষ্যৎ একটাই, যে কথাটা সৈয়দ মঞ্জু বললেন, যে প্রথম তো হচ্ছে আমার পরিবার। আমার পরিবার আমাকে যেভাবে ট্রেন আপ করতেছে, মানে শিক্ষা দিচ্ছে ছোটবেলা থেকে, তারপরে তো আমি স্কুলে গেলাম। স্কুলে কারা পড়াচ্ছে এর আগে সেই কথা আমরা বলেছি। স্কুলে যিনি বাংলা পড়াচ্ছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন, যিনি অঙ্ক করাচ্ছেন, তিনি কিন্তু সব বিষয়ে অজ্ঞ। সব কিছুই আমাকে সেটাকে আমি ওখান থেকে রিলেটেসের মতন করে যাচ্ছি, সেই জিনিসটা এখন সমাজে নাই। অর্থাৎ সেইটাকে আবার আনতে হবে আমাদের। কে আনবে? পরিবার থেকে আসতে হবে। কে আনবে? বাবা মাকে আবার সেইভাবে মূল্যায়ন করতে হবে সেই জিনিসটা। সেই বাবা মা যদি নিজেই দ্বিধায় থাকে যে সে কোন সংস্কৃতি অনুসরণ করবে, তাহলে সেই বাবা মা কেমন করে আনবে? তিনি তো তারা তো নিজেরাই দ্বিধাগ্রস্ত। না, এটি সম্ভব যদি রাষ্ট্রের উদ্যোগটা থাকে। আমি মনে করি যে আমাদের শিক্ষাটা সরকারের থাকা উচিত। এটি আমরা তুলে দিয়েছি কোচিং বাণিজ্যের হাতে, যার জন্য একটা আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এই যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলি কোনো নিয়ন্ত্রণ নেই, এবং কিছু মাদ্রাসারও কিছু নিয়ন্ত্রণ নেই, সেই কারণে একটা খুব অরাজকতার সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে এই তিন ধারাকে সমন্বিত করে একটা ধারায় নিয়ে আসে,
এবং সেখানে সরকারের উচিত হবে কিছু পাঠ্যক্রমে কিভাবে আপনি কিভাবে নিয়ে আসার কথা বলছেন? যেমন আমি বলছি যেমন ধরুন কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হলো, খুব ভালো কথা, কিন্তু তাদের সিলেবাস তো পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, বরং তারা তাদের মতো সিলেবাস করবে। তাদেরকে বোঝাতে হবে। আমি তো মনে করছি যে এখানে তো ভয়ের সংস্কৃতি তৈরি হয়ে গেছে একটা, তাদের সঙ্গে তো কথা বলা যায়। আমাদের দেশে একটা উন্নাসিকতা আছে যে দরিদ্র সন্তান যাবে মাদ্রাসায়, মধ্যবিত্ত বাংলা মাধ্যমে, উচ্চবিত্ত ইংরেজি মাধ্যমে, এটা কিন্তু একটা শ্রেণী বৈষম্য এখানে তৈরি হয়ে গেছে, এটি ভাঙতে হবে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা অত্যন্ত আধুনিক করা হবে, সেখান থেকে পাশ করে একজন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আমার মাদ্রাসায় যে ছেলেটি পড়ছে তার কেন একটা স্বপ্ন থাকবে না ডাক্তার হওয়ার? যদি ওই শিক্ষা তাকে দিতে পারি তাহলে তার সমস্যাটা তৈরি হচ্ছে না। সমস্যা হচ্ছে যখন আমরা ধরে নিচ্ছি এরা এই কাজটা করবে, এর বেশি তারা করতে পারবে না। আমরা তো এই সন্তানদের যেমন ইংরেজি মাধ্যমে বাংলা একেবারে বাধ্যতামূলক করা হয়েছে, বোর্ডের বাংলা পড়তে হয় বলে আমি কি উন্মূল হয়ে দাঁড়াবো? আমি কি উন্নাসিক হবো? আমি কি নিজের সংস্কৃতি না? ওদের যেমন এখন বাংলা পড়াটা বাধ্যতামূলক, বাংলা ওদের সাবজেক্ট হিসেবে আছে, কিন্তু বাংলার চর্চাটা কোথায় হচ্ছে? চর্চা তো বাসায় আপনি বই পড়তে দিবেন কি দিবেন না সেটা পরিবারের কথা, পরীক্ষার জন্য এখানে সরকার, পরিবার এবং সমাজ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, কোনো বিকল্প নেই। যদি এটি আমাদের অনুভব হয় যে আমাদের দুর্বলতা আছে, দুর্বলতা কাটাতে হবে, আর যদি সবাই বলে না এইভাবে তো চলছে তাহলে তো কিছু করা যাবে না, ফিউশন গান চলছে আর কিছু করার নেই, তাহলে শাকিলদেরও একদিন দিন শেষ হয়ে যাবে। তখন আর গান শুনতে কেউ বাকি থাকবে না, গানটা হয়ে যাবে দেখার অভিজ্ঞতা। আমাদের ছোটবেলায় যেটা দেখেছি আমরা, শুধু পরিবার থেকে শিক্ষা না, এক মানে আমার পাশের বাসায় যা শুদ্ধ বা অশুদ্ধ আমার বাসায় তাই, তারপরের বাসায় তাই, মানে একটা পাড়াতে আমরা দেখেছি সব পুরোটা সংস্কৃতির পুরো সবকিছুই নিয়ম কানুন সব একই রকম। যেটা ভুল সেটা কিন্তু আমার পাশের বাসার মুরব্বী যিনি ছিলেন তিনি সচেতন করেছেন, তুমি এটা কেন করছো। বাট এখন যেহেতু আমরা আমার পাশের বাসার পাশের অ্যাপার্টমেন্টে কে থাকেন সেটা দেখি না, বা আমার পাশের অ্যাপার্টমেন্টে আমার সন্তানকে কিছু বললে সেটা আমার মান সম্মানের উপর চলে আসে। তবে আপনি যেটা বলছেন যে পাশের বাসার লোক, এখন পাশের বাসার লোক বলে, কিন্তু সেটা হচ্ছে হিজাব পরনি কেন। আমি গাড়িতে দেখেছি একটা মেয়েকে বলছে, কিন্তু বাকি লোকগুলো বলছে না যে তুমি এখানে কেন ওকে বলছো। এই জায়গাটা কিন্তু আমাদের একটা ভয়ের জায়গা তৈরি হয়েছে। আমরা কিন্তু কেন যেন আগে এক সময় আর্মিদেরকে ছাড় দিতাম, এখন হুজুরদেরকে বেশি ছাড় দিই। তবে আমি অতটা হতাশ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। এই সমাজে আমাদের পরিবর্তন আবার আসবে, একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে আমরা বাঙালিরা সত্যিকার অর্থে অনেক সচেতন জাতি, একটা দেশ গড়েছি আমরা, ভাষা প্রতিষ্ঠা করেছি আমরা এত আন্দোলন করেছি, অনেক কিছু। আমাদের অর্জনটা যদি আমরা দেখি, পয়লা বৈশাখটা আসলে আমরা এত উৎসব আয়োজন করি, সেটি অন্য দেশ থেকেও মানুষরা দেখতে আসে। আপনি ভাবেন না পশ্চিম বাংলার কি অবস্থা, পয়লা বৈশাখ কিভাবে হয় আর আমার দেশে কিভাবে হয়। 21শে ফেব্রুয়ারি দেখতে আসেন। এখন পশ্চিম বাংলা কলকাতায় দুটো মঙ্গল শোভাযাত্রা হয়। দুদিন না, দুটো প্রতিষ্ঠান বড় করে মঙ্গল শোভাযাত্রা করছে। সেটা ইদানিং কালে হয়তো, কিন্তু আমি বলছি যে আমাদের সাথে যোগাযোগ রেখে করছে। সত্যিকার অর্থে আসলে আমাদের অতটা হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয় আমরা যারা সচেতন, আমরা যারা বাঙালি পরিচয়ে নিজেরা গর্ববোধ করি, আমাদের সংখ্যা আরো বাড়াতে হবে, এবং সেটা অবশ্যই পরিবার থেকে শুরু হতে হবে, চর্চার মাধ্যমে। কাজী মাহমুদুর রহমান, কথা হচ্ছে যে আমাদের পিছু হটতে হটতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু তার আর কোনো উপায় থাকে না, তখন তাকে এগুতে হয় সামনে যাওয়ার জন্যে। আমরা ৭১-এর যুদ্ধের আগে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, যুদ্ধের সময় যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঐক্যবদ্ধর চেতনা আমাদের ভিতরে আসতে হবে। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানে যেমন এখনকার তরুণ প্রজন্মের অনেকেই জানে না পয়লা বৈশাখে নতুন শাড়ি পরে, নতুন পাঞ্জাবি পরে, কিন্তু জানে না বিষয়টা কি, মানে হাল খাতার ব্যাপারটা তারা জানে না, যে আসলে কি কারণে এটা আমাদের দেশে প্রচলন ঘটলো, সেই আমলে কি ঘটতো সেগুলো জানে না। এমনকি ধরেন যদি আমি 21শে ফেব্রুয়ারির কথা বলি, সেই সময় তারা বলতে পারে না। সবাই কিন্তু উৎসবে অংশ নিচ্ছে, কিন্তু উৎসবটার পেছনের কারণগুলো বলতে পারে না। আমি আপনার শেষ মন্তব্য নিতে চাই। ওইখানে আবার সেই শিক্ষার অভাবটার কথা বলছি আমি। এগুলি তো শেখানো হয়, একটা সন্তানকে যদি না শেখায় সে কোত্থেকে শিখবে? এখন তাকে যদি বলে গুগল থেকে শেখো, তাহলে কি শিখবে? আমি সেটার উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবো না। সেজন্য যদি আমার শ্রেণীকক্ষে এগুলি শেখানো হয়, যদি ওই আচরণগুলি আমি তার শ্রেণীকক্ষে শেখাই, যদি সংস্কৃতির একটা বড় অংশ সে স্কুল থেকে পায়, কিছুটা বাড়ি থেকে পায়, তাহলে তার পক্ষে আর তো ভুল করার কোনো সম্ভাবনা নেই। ডক্টর শামসুজ্জামান, সেখান থেকে আমাদের শুরু করি। জি, শেষ মন্তব্য।
উবায়দুল্লাহ লুবেদি, মৌলানা উবায়দুল্লাহ লুবেদি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি এতগুলো ভাষা জানতেন এবং এত ভালো করে জানতেন, যার জন্য রাজা রামমোহন রায় তার মূল বই ফার্সি ভাষা থেকে ইংরেজি অনুবাদ করতে দিলেন উবেদিকে। মৌলানা মনিরুজ্জামান যিনি অ্যাসেম্বলির মেম্বার ছিলেন বই লিখেছেন। মৌলানা আকরাম খান মোস্তফা চরিত্র লিখেছেন। এত যে মাদ্রাসা শিক্ষার বিস্তার হলো, একজনও তো এদের ধারে কাছেও আসতে পারছে না। তাহলে এই শিক্ষা আমাদের কি দিচ্ছে? অথবা ইংরেজি মাধ্যমে যারা পড়ে তাদের মধ্যেও দেখি সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কায়সার হক আর ফখরুল আলম, এই তিনজন ছাড়া আর কেউ বাংলা সাহিত্যের কিছু ভালো করে অনুবাদই করতে পারে না, বাইরের পৃথিবীতে গৃহীত হয় না। তাহলে আমরা আছি কোথায়? আর বাংলাটাও আমরা সেই রকমই, ফেসবুকে বাংলা দেখলে লজ্জা লাগে, কি বাংলা লেখে, নোংরা, অসংখ্য। শেষ মন্তব্য আমি আমার দিকটার থেকে বলতে পারি যে, যেমন ধরুন যে সঙ্গীত যদি শিখতে হয় আপনাকে গুরুর কাছে যেতেই হবে, কারণ সঙ্গীত গুরুমুখী বিদ্যা। তার কাছে না গেলে আপনি কিছুই জানবেন না। আপনার এখন কি হলো, এখন আপনি একটা সিডিতে বা ক্যাসেটে ওই গানটা তুলে বগলে করে নিয়ে গিয়ে এখানে এসে লিস্ট করে চলে গেলেন, কি স্টার আর্টিস্ট তো হলো। আমার কাছে মনে হয় যে ধরুন যে জায়গাগুলো নিয়ে আমরা বলছিলাম যে একদিন শুধু সবাই এত বাঙালি হয়ে যাচ্ছে, শাড়ি পরছে বা বাংলা পোশাক পরছে, বাঙালির পোশাক পরছে, বাংলা খাবার খাচ্ছে, এটা কিন্তু এক ধরনের একটা আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে যে সবার ভেতরে একটা আগ্রহ আছে, ইচ্ছার কিন্তু কোনো কমতি নেই। সুতরাং এইটাকে কাজে লাগানো যেতে পারে। আর যে মিডিয়াগুলোর কথা বলছি, যেগুলো নষ্ট করছে বলছি, সেগুলো তো একটা শক্তি, সেগুলোকে আমরা শক্তিতে পরিণত করতে পারি। সেগুলোকে যদি আমরা সেভাবে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় আগে যেটা আমি এখান থেকে বললে তেঁতুলিয়া টেকনাফ পর্যন্ত যেত না, এখন চলে যায়। এটা খুব সহজ, কিন্তু যদি আমরা প্রপারলি ঠিক মতো ব্যবহার করি। একদিনের অনুষ্ঠানের গুরুত্ব কি কম? মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেল, বিশ্ব স্বীকৃতি, সেটা তো পেল। এবং এখন পৃথিবীতে আমরা হিসাব করে দেখলাম 17টা দেশে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, যেহেতু আমরা করছি। শেষ মন্তব্য। আমি তো আগেই বলেছি, আমি হতাশ নই। আমাদের পরিবারকে বদলাতে হবে এবং সেই শিক্ষাটা ছড়িয়ে দিতে হবে এবং বাঙালির জয় হবে। এটা অসংখ্য ধন্যবাদ। কানিজ আলমাস খান। আর একই কথা, একটা সময়ের একটা ঝড়ঝাপটা যাচ্ছে, বাট এর মধ্য থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ আমাদের ডেপথ অনেক বেশি। অনেক ধন্যবাদ সবাইকে। যেটি বলছিলেন আমার অতিথিরা, আসলে সময়ের ঝড়ঝাপটা যাবে, কিন্তু তার মধ্য দিয়ে আসলে একদিনের উৎসবটা আমাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। হতাশ হওয়ার কিছু নেই। আমরা বাঙালি, আমরা আমাদের বাঙালি আচরণ, আমাদের মানসিকতা সব কিছুই ধরে রাখতে পারবো যদি একটু সচেতন হই, যদি প্রতিদিন চর্চা করি, আমাদের নিজের জীবনের মধ্যে সেটি আয়ত্ত করার চেষ্টা করি। শুভ নববর্ষ সবাইকে। আবারও শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র। ধন্যবাদ।